হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজ আমি এক্সপ্লেইন করব মনস্টার সিরিজের পার্ট 27। এর আগের পর্বগুলো আমার চ্যানেলে আপলোড করে দেওয়া আছে। যদি আপনারা চান তাহলে ওই পর্বগুলো আগে দেখে আসতে পারেন। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে লিকে দেখে ফেলেছিল, আর লিকে দেখার পর জেজের অবস্থা খুবই বাজে হয়ে যায়। অন্যদিকে আমাদের সেন্টিকে দেখানো হয় যে কের সাথে দেখা করতে আসে। তখন কের বডিগার্ড বলে যে স্যার আপনার সাথে দেখা করতে রাজি না। এটা শোনার পর সেন্টি বলে আমার হোটেলে থেকে আমার সাথে দেখা করবে না, ওই লোককে আমি দেখে নেব। তার বডিগার্ড তাকে বোঝায় যে ম্যাম আপনি ঠান্ডা হন। অপরদিকে আমাদের জেজেকে দেখানো হয় যে এন্ড্রি এবং নীল মিলে কোনো বিষয় নিয়ে মিটিং করছিল। যে বলে যে এখন আমাদের সতর্ক থাকতে হবে কারণ লি চলে এসেছে। নীল বলে এখানে পুরা কুড়িয়া আমাদের পক্ষে, তুমি সাধারণ লিকে ভয় পাচ্ছ। তখন চিরাগ বলে যে স্যার ভুলে যাবেন না এখন কিন্তু ডেভিডের মৃত্যুর মামলা তার উপর নেই, আর পেনির বস তাকে হেল্প করছে, যার কারণে সে এখন অনেক বেশি শক্তিশালী হয়ে এসেছে। সে একাই আমাদের শেষ করতে পারবে, যার কারণে দুর্দিনের জন্য অপেক্ষা করুন। যে পেনিকে কল করে কারণ লিয়ের মৃত্যুর খবর পেনি দিয়েছিল। যে পেনিকে কল করলে তার ফোন সুইচ অফ দেখায়। অন্যদিকে লি এবং রশনিকে দেখানো হয়। রশনি লিকে বলে যে আমার পেনির উপর সন্দেহ হয়, তুমি যদি বিশ্বাস না করো পেনির এই ফোনটি চেক করে দেখতে পারো। রশনি বলে এই ফোনটা হচ্ছে পেনির ফোনের ফটোকপি, তুমি চাইলে এই ফোনটি দ্বারা পেনিকে ট্র্যাক করে সবকিছু তথ্য নিতে পারো। এটা শোনার পর লি বলে ঠিক আছে। অন্যদিকে আমরা মজুকে দেখতে পাই যে কিনা ডোডো কোম্পানির হোটেলে এসেছিল লিয়ের সাথে দেখা করতে। এখানে তাকে সেন্টির অ্যাসিস্ট্যান্ট দেখে বলে যে তুমি এখানে কি করছো, এখানে তো ভিখারিদের জায়গা নেই। পেনি এসে বলে উনি ভিখারি না, উনি আমাদের গেস্ট। পেনি তাকে একটি জায়গায় নিয়ে যায়। এই জায়গাটি দেখে অনেক বেশি শখ হয় মজো। সে ভাবে কে হয়তো অনেক বড় একজন লোক, না হয় তাকে এভাবে সবাই কেন সম্মান করছে। তখন তাকে একটি জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে বসেছিল গ্রেকে দেখে প্রশ্ন করে মজু তুমি এখানে কি করছো। তখন পেনি বলে তোমরা দুইজন খাবার খাও। এই বলে পেনি এখান থেকে চলে যায়। গ্রে বলে ওরা কি আমাদের অর্গান চুরি করার জন্য আমাদের ডেকেছে। মজো বলে কি আবুল তাবুল বকছো, কারো যদি আমাদের অর্গান চুরি করতে হয় সে আমাদের এভাবে দাওয়াত দিয়ে এনে খাওয়াবে না, সরাসরি অর্গান চুরি করে নিয়ে যাবে। এটা বলার সাথে সাথে গ্রে বলে ঠিক আছে। এই বলে সে খাবার খেতে শুরু করে। মজোকে বলে তুমিও খাও। মজো অনেক ক্ষুধার্ত তাকায়, সেও অনেক পরিমাণে খাবার খায়। তাদের খাবার খাওয়ার মধ্যে ড্রিঙ্কও ছিল, ড্রিঙ্কও করে ফেলে দুইজন। তখনই চলে আসে লিকে দেখে মজো বলে চেং তুমি এখানে কিভাবে এলে। বন্ধুরা আমরা তো জানি যে সবাই লিকে চেং নামে পরিচিত ছিল, বা চেং নামে তাকে সবাই চিনত। লিকে জীবিত দেখে মজো এবং গ্রে অনেক বেশি খুশি হয়। আর গ্রে বলে যে বন্ধু তুমি তো বেঁচে আছো, সাথে আমাদের যে মনে করেছো এটাই অনেক বেশি, কিন্তু তুমি জং ইউনকে কেন ডাকলে না। জং ইউনের নাম শুনে লি বলে জং ইউনকে। তখন পেনি কি করে গ্রেকে বলে চলো গ্রে তোমার সাথে আমার কথা আছে, মজো এবং লিকে কথা বলতে দাও। লি মজোকে বলে আপনার এই অবস্থা দেখে আমার অনেক খারাপ লাগছে, কারণ আপনার এই পরিণতি হবে আমি কখনোই ভাবতে পারিনি। মজো বলে আমি কি না করেছি এই ডোডো কোম্পানির জন্য, কিন্তু তারা আমার কোনো ভ্যালু দেয়নি। লি বলে যে আপনি চিন্তা করেন না, কারণ সব কিছু হয়েছে জেজের কারণে। জেজে যদি এইসব কাজ না করতো তাহলে আপনার এই পরিণতি হতো না। সে বলে যে আমি নতুন একটি শিপের ব্যবসা শুরু করেছি, এখানে আপনার অনেক প্রয়োজন আছে, আপনি আমার সাথে কাজ করবেন। এটা বলে সে তাকে একটি চেক ধরিয়ে দেয়, বলে এটা হচ্ছে আপনার অ্যাডভান্স। চেকে থাকা জিরোস গনতে গনতে, কারণ এখানে 3 বিলিয়ন টাকা ছিল, আর যেটা অ্যামাউন্টে অনেক বড়। লি বলে এর থেকে বেশি পাওয়ার কথা আপনার, কিন্তু এখানে কম আছে, আমি আপনাকে পরে হয়তো দিয়ে দেব। আপনার মতো বিশ্বস্ত মানুষ পাওয়া অনেক টাফ, আপনি আমার হয়ে কাজ করুন, আর আপনার কোনো কিছু করতে হবে না। এখানে তো মজো ইমোশনাল হয়ে কান্না করতে শুরু করে, কারণ সে কোনোদিনও ভাবতে পারেনি যে এমনটা তার সাথে হতে পারে। অন্যদিকে পেনি এবং রশনি গ্রেকে বোঝায় কিছুদিন আগে বা 1 বছর আগে লিয়ের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখন তার মাথায় বন্দুক লেগেছিল, আর বন্দুকের গুলির কারণে সে সবকিছু ভুলে গিয়েছে। জং ইয়নের স্মৃতিগুলো তাকে অনেক কষ্ট দেয়, যার কারণে তার স্মৃতিগুলোকে মুছে দেওয়া হয়েছে। জং ইয়নের স্মৃতি মনে করতে চাইলে হয়তো লি মারাও যেতে পারে। আসলে এটা অনেক ইনলজিক্যাল ছিল। গ্রে বলে যে সমস্যা নেই, আমি লিকে কোনো কিছু বলবো না। এইভাবে পেনি এবং রশনি তার ব্রেইন ওয়াশ করে। অন্যদিকে আমাদের জিনাকে দেখানো হয় যে কিনা রেস্টুরেন্টে বসেছিল। তখনই তার কাছে নাতান আসে। নাতান এসে বলে তোমার দুশ্মন আর আমার দুশ্মন একজনই, হচ্ছে জেজে। তুমি যদি জেজের উপর প্রতিশোধ নিতে চাও তাহলে আমার সাথে মিলে যাও, আমি তোমাকে অনেক হেল্প করব জেজের কাছ থেকে বদলা নেওয়ার জন্য।
তুমি যদি আমাদের কোম্পানিতে জয়েন করতে চাও তাহলে আমি একটি বারের নাম বলছি, ওই বারে চলে আসো। জিনা তো রাতে ওই বারে চলে আসে। এখানে নাতানও বসে থাকে। নাতানের অন্য একজন লয়ারের সাথে মিটিং ছিল, সে ওই মিটিং এর জন্য এসেছে, কিন্তু সে জিনাকে দেখার পর ওই মিটিংটি ক্যান্সেল করে দেয়। এন্ডি কোনোভাবেই জিনাকে তাদের কোম্পানিতে নিতে যাচ্ছিল না, কারণ সে জানে যদি সে জিনাকে তাদের কোম্পানিতে নিয়ে নেয় তাহলে তার জেজের সাথে দুশ্মনী মোড় নিতে হবে এবং তার সিইও এর পদ থেকে হাত ধুতে হবে। এন্ডি যখনই এই জায়গা থেকে উঠে যাবে তখনই দেখা যায় নাতান চলে আসে। নাতান আসে জিনার সাথে কথা বলে, জিনাকে বলে তুমি যদি আমাদের কোম্পানিতে জয়েন করতে চাও তাহলে তুমি আমার সাথে পার্সোনালি কথা বলো, এই নাও আমার রুমের চাবি, তুমি চলে এসো। জিনার মনে মনে অনেক রাগ হয়। তখনই সেখানে এন্ড্রি চলে আসে। এন্ড্রি এসে বলে তুমি এখানে কি করছো? জিনা বলে আমি ডোডো গ্রুপের লয়ার হওয়ার জন্য যে কোনো কিছু করতে পারি, এতে তোমার কি সমস্যা? তুমি আমার রাস্তা থেকে সরে যাও, কারণ 1 বছর আগে যখন আমার ভাই মারা গিয়েছিল তখন আমার তোমার অনেক বেশি প্রয়োজন ছিল, তুমি আসো নাই। অন্যদিকে আমরা নাতানকে দেখতে পাই যে কিনা রুম সাজিয়ে বসেছিল জিনার জন্য। সে ওয়েট করছিল হয়তো এখনই জিনা চলে আসবে। কি এখানে তো জিনা আসে না, কিন্তু জিনার বদলে এখানে আমরা দেখতে পাই যে এন্ড্রি চলে আসে। এন্ড্রি এসে কিছু না বলেই নাতানকে মারতে শুরু করে। তোমার সাহস কি করে হয় জিনার দিকে নজর দেওয়ার? তখন নাতান বলে যে আমি জিনার দিকে না যে কোনো মেয়ের দিকে নজর দিব, তোমার কি? এখানেই সিন কাট করে দেওয়া হয়। অন্যদিকে আমাদের এন্ড্রিকে দেখানো হয় যে কিনা বসে বসে দেখছিল জিনা তার ভাইয়ের ছবি দেখে কান্না করছিল। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমি যাদেরকে মিটিংয়ের জন্য ডেকেছিলাম সব মিটিং ক্যান্সেল করে দাও, আমাদের নতুন লয়ার চুজ করা হয়ে গেছে, সে হচ্ছে জিনা। অন্যদিকে আমরা সেন্টিকে দেখতে পাই যে কিনা জগিংয়ের জন্য তার অ্যাসিস্ট্যান্ট নিয়ে বেরিয়েছিল। তখনই সে লিকে দেখতে পায় এবং বলে এটা কি চেং ছিল? সে চমকে যায়, কারণ চেং তো মারা গেছে, এটা চেং হতে পারে না। আবার চিন্তা করে যে চলো আমরা পিছু করি, তাহলেই বোঝা যাবে এটা চেং কিনা। লি লিফটে এসে রশনিকে বলে যে আমি কি এই মেয়ের সাথে প্রেম করেছিলাম যে এই মেয়ে আমার পিছনে পড়ে আছে? রশনি বলে কইলে করতেও পারো, কারণ তুমি অনেক দিন পর্যন্ত ওর অ্যাসিস্ট্যান্ট ছিলে। আর এটা বলে সেই আর কি করতে থাকে। লি বলে সম্ভবই না, কারণ একে তো আমার পছন্দ করার কথা না। অন্যদিকে সেন্টিকে দেখানো হয় যে তার লোকগুলোকে বলছিল তোমরা কি খবর লাগিয়েছো যে ওই লোকটিকে লি ছিল কিনা? তখন তারা বলে যে না ম্যাম, এখনো আমরা কোনো নিউজ পাইনি। অন্যদিকে পেনিকে দেখানো হয়, পেনির ফোনে বারবার জেজের কল আসতে থাকে। লি বলে তোমার কল আসছে, তুমি উঠিয়ে নাও। তখন পেনি এখান থেকে বেরিয়ে যায়। আমরা দেখতে পাই যে তাদের কাছে একটি ফোনের কপি থাকার কারণে তারাও শুনছিল যে পেনি কি কথা বলছিল। এখানে পেনি জেজেকে কল করে। জেজে পেনিকে বলে যে তুমি তো আমার সাথে ডিল করেছিলে। পেনি বলে আমি এতদিন বিদেশে ছিলাম, এখনই মাত্র দেশে ফিরেছি। জেজে বলে সমস্যা নেই, তুমি আমার সাথে দেখা করো। আর তোমাকে একটা কথা জানিয়ে রাখি, লি এখনো জীবিত আছে, আর সে আমাদের জন্য কি নেক্সট প্ল্যান করছে এটাও আমরা জানি না। আর তুমি যে আমার সাথে ডিল করেছিলে আমার প্রোডাক্ট নিয়ে কাজ করবে চায়নাতে, তার কি হলো? আচ্ছা সমস্যা নেই, আমার সাথে আগে দেখা করো, তারপর বোঝা যাবে। পেনি চলে যায় জেজের সাথে দেখা করার জন্য। সেও যখন পার্কিং লটে থাকে তখনই তাকে ঘিরে ধরে কিছু লোক। অন্যদিকে আমাদের লিকে দেখানো হয় যে কিনা তার বাবা মানে বসের সাথে কথা বলছিল। বস বলে তোমার যা ভালো মনে হয় তাই করো, রুলস তো রুলসে। এখানে তারা যে এই কথাগুলো শুনছিল সব কিছু তাকে বলে দেয় এবং এই অনুযায়ী তারা প্ল্যান করে যে তাদের গেম অনুযায়ী তো তাকে মারতে হবে, যার কারণে লি চলে যায় পেনিকে মারার উদ্দেশ্যে, কারণ পেনি তো তাদের রুলস ভঙ্গ করেছে। এখানে গিয়ে সে বলে যে তুমি তো আমাকে মারার জন্য তোমার অ্যাসিস্ট্যান্টকে ফিট করেছিলে, তাহলে বসের দিকে বন্দুক তাক করলে কেন? পেনি বলে আমি তোমাকে কিছু বছর আগেও পছন্দ করতাম এবং 1 বছর আগেও পছন্দ করতাম, এখনও তোমাকে আমি পছন্দ করি, যার কারণে তোমাকে মারার কথা তো আমি চিন্তাও করতে পারি না। আর বসকে আমার অ্যাসিস্ট্যান্ট মারতে চেয়েছিল, আর যখনই সে তোমার দিকে বন্দুক তাক করে বা তোমাকে মারতে চায় তখনই তাকে আমি মেরে দেই। আর সে গাড়িতে বোম ফিট করেছিল বলে সে আমার হাতে মারা গিয়েছে। তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমার কোনো কিছু করার নেই। তখনই আমরা দেখতে পাই যে লি একটি বন্দুক থেকে একটি গুলি মারে, আর এই গুলির শব্দটা সবাই শুনতে পারে। আর সে এই গুলিটা মারার পর বাহিরে বেরিয়ে বলে যে কাজ শেষ হয়ে গেছে, আর লাশটা ডিসপোজ করার কাজ দিয়ে দেয় সে মজোকে। বলে মজোই এই কাজটি করতে পারবে, এছাড়া আর কেউ এই কাজটি করতে পারবে না। তখন আমরা দেখতে পাই মজো যখন রুমের ভিতরে যায় তখনই সে পেনিকে জীবিত দেখতে পায়, আর পেনিকে বলে যে তুমি এই দেশ ছেড়ে চলে যাও, কারণ যদি বস জানতে পারে বা বসের লোকরা জানতে পারে যে লি তোমাকে ছেড়ে দিয়েছে, লির উপর অনেক বড় প্রবলেম এসে যাবে, কারণ লি আইন ভঙ্গ করার অপরাধে তাকে অনেক বড় সাজাপ্রাপ্ত হতে হবে। এখানে পেনি বলে যে সবাই জানে আমি জেজের হয়ে কাজ করছি, আর জেজেও ভালো করে জানে যে আমি
তার হয়ে কাজ করি। তাই আমি জেজের কাছে চলে যাব এবং তোমাকে জেজের সব নিউজ দিব। এর মধ্যে দিয়ে আমি ডাবল এজেন্টের কাজ করব। চলেন দেখে ফেলি যে চেয়ারম্যানের ওয়াইফ কি করে। এখানে চেয়ারম্যানের ওয়াইফকে দেখানো হয় যে কিনা চেয়ারম্যানের পিএ সহ সবাইকে বাসা থেকে বের করে দিতে চায়। চেয়ারম্যানের পিএ বলে যে আমি তার শুধু পিএই না, আমি তার অনেক ভালো বন্ধু, আমি তার খেয়াল রাখবো। এখানে চেয়ারম্যানের ওয়াইফ বলে তাহলে তুমি সব কাজ করবে আর সবাইকে আমি চাকরি থেকে বের করে দেব, তুমি একা চেয়ারম্যানের খেয়াল রাখবে। চেয়ারম্যানের পিএর কোনো কিছু করার থাকে না, সে বলে সমস্যা নেই, আমি একাই সব কাজ করব। কারণ চেয়ারম্যানের পিএ চেয়ারম্যানের শুধু পিএই ছিল না, সে অনেক ভালো বন্ধু ছিল আর অনেক বিশ্বস্ত একজন মানুষ ছিল। অন্যদিকে আমরা চেয়ারম্যানের ওয়াইফকে দেখতে পাই যে কি চেয়ারম্যানকে গিয়ে বলছে তোমার কারণে প্রতিনিয়ত আমাকে প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে, আমি চাই তুমি কোনোদিনও যাতে সুস্থ না হও, তুমি এভাবেই হুইল চেয়ারে বসে থাকো। এটা শোনার পর চেয়ারম্যান বলে যে তুমি চিন্তা করো না, আমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আর তোমাকে ভালোভাবে দেখে নিব। এই বলে চেয়ারম্যানের ওয়াইফ তাকে ঔষধ দিয়ে চলে যায়। চেয়ারম্যান বলে তোমাকে আমি দেখে নিব, সময় আসতে দাও। অন্যদিকে চেয়ারম্যানের পিএকে দেখানো হয় যে কিনা খুব ভালোভাবে চেয়ারম্যানের খেয়াল রাখতে শুরু করে। চলুন দেখে আসি জেজে কি করে, কারণ অনেকক্ষণ ধরে জেজের কোনো নিউজ পাচ্ছি না। এখানে জেজে তার স্ক্রিপ্ট রেডি করছিল, যেটা দিয়ে সে মানুষকে বোকা বানাবে বা মানুষকে কিভাবে কৌশল করা যায় এগুলো দেখছিল। অন্যদিকে তাকে পেনি ফোন করে। পেনি বলে আমি মরতে মরতে বেঁচে গিয়েছি, বস আমাকে মারার অর্ডার দিয়েছে, লি আমাকে মারার চেষ্টা করেছে কিন্তু আমি বেঁচে গিয়েছি। জেজে বলে যে তুমি বাসায় চলে আসো। পেনি তার বাসায় চলে আসে, বলে যে লি জেনে গিয়েছে যে আমি আপনার জন্য কাজ করছি, যার কারণে লি আমাকে মারতে চায়। নীল বলে লিয়ের নেক্সট প্ল্যান কি। পেনি বলে তার নেক্সট প্ল্যান তো এখনো আমি জানি না, কিন্তু তার একজন পরিচিত লোক আছে যে আমাকে সবসময় খবর দিতে থাকবে। যে বলে তুমি লিকে কেন মারতে চাও। পেনি বলে আমি যদি নিজে বেঁচে থাকতে চাই তাহলে আমাকে লিকে মারতেই হবে, না হয় আমি নিজে বেঁচে থাকতে পারবো না, প্লিজ আমাকে সাহায্য করুন। এখানে কিমিয়া বলে সমস্যা নেই, তুমি এটাকে নিজের বাসা মনে করে থাকতে পারো, তুমি তোমার জিনিসপত্র প্যাকেট করে নিয়ে আসো। এটা বলে তারা পেনিকে বিদায় দেয়। অন্যদিকে যে বলে যে তাকে অত সহজে বিশ্বাস করা যাবে না। নীল বলে যে আমার কাছে একটা প্ল্যান আছে, আমি চিরাগকে কল করি। চিরাগকে কল করার পর চিরাগকে বলে যে লিকি সত্যি পেনিকে মারাতে চায়। চিরাগ বলে যে আমার লোক তো এটাই ইনফরমেশন দিল, বসের দেওয়া নিয়ম অনুযায়ী কেউ যদি রুল ভঙ্গ করে তাকে মেরে দেওয়া হয়, আর পেনি এই কাজটি করেছে। বসের লোক পেনিকে যেখানেই দেখবে ওইখানেই শুট করে মেরে দিবে। নীল বলে সমস্যা নেই, এখন আমরা পেনিকে বিশ্বাস করতে পারবো, কারণ আমাকে চিরাগ ইনফর্ম করে দিয়েছে যে পেনি সত্য কথা বলছে। তখনই পেনিকে দেখানো হয় যে কিনা একটি বারে ড্রিঙ্ক করছিল, সেখানে চলে আসে যে এসে বলে তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। পেনি তার ড্রামা শুরু করে দেয়, বলে আমি এত কিছু করলাম বসের জন্য, কিন্তু তোমার কারণে আমি সব কিছু হারিয়ে ফেলেছি, আমি তোমাকে হেল্প করতে গিয়ে সব আমার নষ্ট করে ফেলেছি, এখন কেউ আমাকে বিশ্বাস করে না। এটা বলে পেনি তার বুকে মাথা রেখে কান্না করতে শুরু করে। যে তার অ্যাসিস্ট্যান্টকে বের করে দেয় আর পেনির গায়ে হাত দিয়ে সান্ত্বনা দিতে শুরু করে। এখানে মনে মনে পেনি বলে যে চান্দু এখন তুমি লাইনে এসেছো। অন্যদিকে আমাদের লিকে দেখানো হয় যে কিনা বসে বসে জিনার করা নিউজগুলো দেখছিল। লি বলে যে এই মেয়েটা ঠিক হবে আমাদের কাজের জন্য লয়ার হিসাবে। মজো বলে যে তুমি কি চিয়ংয়নকে চিনো না, এই তো সেই মেয়ে যে তোমার সাথে আমার ডোডো গ্রুপে কাজ করতো। এখানে লি প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে যায় এবং মাথা ব্যথায় সে পড়ে যায়। এটা দেখে প্রত্যেকেই ভয় পেয়ে যায়। গ্রে বলে যে স্যার আপনাকে আমার আগেই বলে দেওয়া উচিত ছিল যে চিয়ংয়নের কথা মনে করিয়ে দিলে লিয়ের মাথায় প্রচণ্ড ব্যথা হবে এবং এভাবেই লি বেহুশ হয়ে পড়ে যাবে, হয়তো লি এভাবে কোনোদিন মারাও যেতে পারে, যার কারণে আপনাকে এসব মনে করিয়ে দেওয়া উচিত না। অপরদিকে জিনা তার বন্ধুদের সাথে বসে খাবার খাচ্ছিল, তখনই তার ফোনে একটি ফোন আসে যে সে ডোডো গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে সিলেক্ট হয়ে গিয়েছে। এটা শুনে জিনা অনেকটাই অবাক হয়ে যায়। জিনার বন্ধুরা অনেক খুশি থাকে। নাতান এন্ড্রিকে বলে যে তুমি জিনাকে আমাদের কোম্পানিতে এনে নিজের পায়ে কুড়াল মেরেছো, কারণ তুমি সাপোর্ট করো জেজেকে, কিন্তু জিনা জেজেকে একদমই পছন্দ করে না, কারণ জিনার ভাইকে মেরেছিল জেজে, আর অপরদিকে তুমি জিনাকে অনেক বেশি ভালোবাসো। এখানে তুমি না জেজের পক্ষ দিতে পারবে আর না জিনার পক্ষ, বস তুমি তো ভালোভাবে ফেসে গিয়েছো। অন্যদিকে আমরা জিনাকে দেখতে পাই যাকে অফিসিয়ালি লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এটা দেখে নাতান হাততালি দেয়। অন্যদিকে জিনা এবং এন্ড্রিকে আমরা একসাথে ডিনার করতে দেখি। তাদের কথা শুনতে থাকে লি, এবং লির জিনার আওয়াজ শুনে তার মাথায় একটি প্রচণ্ড ব্যথা হয় এবং জিনাকে দেখেও তার কেমন যেন একটি মনে হতে শুরু করে। এন্ড্রি বলে আমাদের কিছুদিনের মধ্যে একটি শিপিং প্রজেক্টে হাত দিতে যাচ্ছি, তুমি আমাদের হেল্প করবে এই শিপিং প্রজেক্টটা এনে দিতে। জিনা বলে তার আগে তুমি আমাকে
যে সবগুলো ফাইল দিতে হবে, তাহলেই আমি তোমার কাজ করব। এন্ট্রি বলে তুমি আমাদের লিগ্যাল অ্যাডভাইজার, তোমাকে আমি ফাইল দিতে পারবো না, তুমি আমাদের হয়ে কাজ করো, এটাই করবে। অন্যদিকে লি এসব দেখছিল। মজো বলে যে স্যার আপনি যাকে টিভিতে দেখেছিলেন ওই মেয়েটি হচ্ছে জিনা, যে ডোডো গ্রুপে ঢুকেছে তার ভাইয়ের বদলা নেওয়ার জন্য, কারণ সে বিশ্বাস করে যে তার ভাইকে হত্যা করিয়েছিল। তখন লি বলে তাহলে এই মেয়ে তো আমাদের জন্য পারফেক্ট হবে, কারণ সেও চায় জেজের সাথে বদলা নিতে এবং আমরাও চাই জেজের সাথে বদলা নিতে। উপর দিকে মজো চলে যায় জিনার সাথে দেখা করতে। মজোকে দেখে জিনা বলে স্যার আপনি কেমন আছেন? মজো বলে আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোমার সাথে আমার কথা আছে। তখন জিনা বলে যে অবশ্যই স্যার বলবেন। তাদের মধ্যে গাড়িতে কি কি কথা হয় এগুলো আমাদের আর দেখানো হয় না, হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো। তখনই সিন শিফট করে আমাদের জেজের পরিবারের কাছে নিয়ে যাওয়া হয়। এখানে তারা দেখছিল যে কে ভোটে জিতবে। এখানে জেজেকে ফার্স্ট পজিশনে দেখানো হয়, এটা দেখে তারা অনেক বেশি খুশি হয়। নীল বলে এটা দেখে খুশি হওয়ার কোনো কিছু নেই, তোমাদের মাঠে নামতে হবে এবং মাঠে নেমে তোমাদের কাজ করতে হবে, ওই কাজের অনুযায়ী তোমাদের রেজাল্ট নির্ধারিত করা হবে। তখনই কিমিয়ার কাছে জিনার ফোন আসে। জিনা কিমিয়াকে বলে যে ম্যাম ওই দিন আমি ভুল করে মিটিংয়ে আপনার নাম নিয়েছিলাম, প্লিজ এখন আমি আপনার নাম নিব না, আর আমি আপনাকে পজিটিভ প্রশ্ন করব এবং আপনি যদি এই পজিটিভ প্রশ্নগুলোর পজিটিভ উত্তর দিয়ে দিতে পারেন তাহলে আপনাদের ক্যাম্পিংয়ে অনেক ভালো হবে আর আপনারা নির্বাচনে খুব তাড়াতাড়ি জিততে পারবেন। এটা শোনার পর কিমিয়া রাজি হয়ে যায়, বলে সমস্যা নেই, আমি ইন্টারভিউ দিতে রাজি আছি। সেভাবে হয়তো এতে আমাদের লাভই হবে। মজো জিনাকে বলে যে আমি এই ইন্টারভিউর জন্য তোমাকে কিছু পিকচার দিব, ওই পিকচারগুলো তোমাকে শো করতে হবে। জিনা বলে স্যার আগে আপনি বলুন যে এই কাজগুলো আপনাকে করতে কে বলছে। তখন মজো বলে যে সময় হলে দেখে নিতে পারবে যে আমাকে এই কাজগুলো করতে কে বলছে। অন্যদিকে আমাদের সেন্টিকে দেখানো হয় যে কিনা কের সাথে দেখা করার জন্য একটি বড় শ্যাম্পিয়ানের বোতল নিয়ে আসে, কিন্তু লি তার সাথে দেখা করে না, উল্টো তাকে রিজেক্ট করে দেয়। আর লি ভাবে এই মেয়ের সাথে আমার রিলেশন কখনোই ছিল না। পেনি বলে এই লোকের সাহস কিভাবে হয় যে আমাকে রিজেক্ট করবে, আমার সাথে দেখা করতে চায় না, এই লোককে আমি দেখে নিব। অন্যদিকে আমাদের ওই টিভি শোটা দেখানো হয় যেটা বসে বসে লি দেখছিল। জিনা কেমিয়াকে পজিটিভ প্রশ্ন করে এবং কেমিয়াও সুন্দর করে উত্তর দেয়। সে বলে নির্বাচনে জেতার পর আমরা এটা করব ওটা করব, গরিবদেরকে অনেক উপকার করব। তখন জিনা বলে যে আপনারা কি কেউ ওনাকে প্রশ্ন করতে চান? যদি প্রশ্ন করতে চান তাহলে এই নাম্বারে কল করুন। আর এটা তাদের একটি প্ল্যানের অংশ ছিল। গ্রে কল করে বলে যে কিছু বছর আগে লি নামের একটি ছেলের খালাকে খুন করার অপরাধে আমার একজন বন্ধু জেলে গিয়েছে। তো ওই বন্ধুটি আমাকে বলেছে যে সে এই খুনটি করেনি, খুনটি অন্য কেউ করছে, আর এই খুনটির পিছনে অন্য কোনো রহস্য ছিল। এটা শোনার পর কেমিয়া অনেকটাই আতঙ্কিত হয়ে যায়। জিনা প্রশ্ন করে স্যার এটা তো অনেক আগের একটি মামলা, এটাকে কেন আপনি উঠিয়ে আনছেন? গ্রে বলে যে আমার কাছে অনেকগুলো প্রমাণ আছে যার কারণে আমি এসব বলছি, আপনারা যদি চান আমি ওই পিকচারগুলো আপনাকে পাঠিয়ে দিতে পারি, আপনি দেখে বুঝে যাবেন। এখানে কিমিয়া অনেক বেশি আতঙ্কিত হয়ে হোস্টকে বলে যে স্যার এই শোটা কি এখানে বন্ধ করা যায় না? হোস্ট বলে না ম্যাম এটা বন্ধ করা যাবে না, কারণ এটা লাইভ শো। অন্যদিকে আমরা জেজেকে দেখতে পাই যে কিনা নির্বাচনের প্রচারণায় বিজি ছিল। এখানে মজো আর লি চলে আসে, তাদেরকে দেখে এবার আর যে ভয় পায় না, সে তার প্রচারণায় থাকে। লি তার পিছনে একটি বড় টিভিতে ওই পিকচারগুলো দেখায় যেটি ছিল জেজে এবং তার প্রেজেন্ট ওয়াইফের পিকচার। আর এই পিকচারগুলো যখন তোলা হয়েছিল তখন তার ফার্স্ট ওয়াইফ বেঁচে ছিল। এখানে আমরা মজোকে বলতে শুনি যে এই পিকচারের উপর ভিত্তি করে আপনারা যে কোনো কিছু করুন। এখানে জেজের মুখ দেখার মতো ছিল, এই ফার্স্ট টাইম হিরো ভিলেনের মতো হাসি দেয়। আর এর মধ্যে দিয়েই আমাদের সিরিজের এই পার্টটি শেষ করে দেওয়া হয়। যদি আমার এক্সপ্লেইন ভালো লেগে থাকে, আমি জানি হয়তো আমি এত ভালো এক্সপ্লেইন করতে পারি না, তারপরও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যাবেন। আল্লাহ হাফেজ।